নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রথমে তো এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। আজকের দিনেও দেখতে পাচ্ছেন এফআইআই তাদের বিক্রি জারি রেখেছে। এফআইআই আজকের দিনেও 2427 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে এবং সেখানে ডিআইআই অন্যান্য দিনের মতো আজকেও ভারতীয় শেয়ার বাজারে কিনেছে। দেখতে পাচ্ছেন ডিআইআই আজকের দিনেও 2372 কোটি টাকার শেয়ার কিনেছে। এরপরে আমেরিকান মার্কেট একবার দেখে নেব। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ এই মুহূর্তে 0.22% নিচে ট্রেড করছে এবং সেখানেই যদি নাসডাক কম্পোজাইট দেখি, মানে আমেরিকার আইটি ইন্ডেক্স, এটা 0.37% ওপরে ট্রেড করছে। আর যদি গ্লোবাল মার্কেট দেখি, ইউরোপিয়ান মার্কেটে আজকে কিছুটা প্রেসার লক্ষ্য করা গেছে। যেমন এই জার্মানির ইন্ডেক্স ড্যাক্স, এটা 0.57% পড়েছে। তারপর ফুটসি ইন্ডেক্স এইটা 0.46% পড়েছে। তারপর ফ্রান্সের মার্কেট ক্যাক 40, এটা 0.76% পড়েছে। ইউরোস্টক্স এইটা 0.68% পড়েছে। তবে গ্লোবাল যে অন্যান্য মার্কেট গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোই পারফর্ম করেছে। এইখানে যদি দেখেন, এই ইসরায়েলের মার্কেট TA35 এটা প্রায় 2%-এর কাছাকাছি বাড়া। তারপরে এই জাপানের মার্কেট নিক্কেই এটা 0.39% বেড়ে বন্ধ হয়েছে। তারপর দেখুন সাংহাই ইন্ডেক্স এটাও 1%-এর ওপরে বাড়া। হ্যাংসাং ইন্ডেক্স এটা 1.23% বেড়েছে এবং কোসপি এটা 0.15% বাড়া। এরপর ইন্ডিয়ান এডিআর গুলো একটু দেখে নেবো। দেখতে তো পেলেন যে নাসডাক ভালো পারফর্ম করছে, আর সেই কারণে ইনফোসিসের এডিআর এটা প্রায় 1.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.26% ওপরে ট্রেড করছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.85% ওপরে রয়েছে। উইপ্রোর এডিআর এটাও হালকা সবুজে রয়েছে। মেঘমাই ট্রিপ এটা প্রায় 1.25%-এর কাছাকাছি নিচে পড়ে গেছে এবং যদি যাত্রা অনলাইন দেখি, এটাও 1.25% নিচে ট্রেড করছে। এরপরে একটি আইপিও সম্বন্ধে আলোচনা করব এবং যে আইপিওর নাম হচ্ছে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আইপিও। দেখুন, আপনি এই আইপিওটা চাইলে লিস্টিং গেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং যদি চান লং টার্মের জন্য এই আইপিওটাতে অ্যাপ্লাই করতে পারেন। যদি জিএমপি হিসাবে দেখেন, তাহলে এই মুহূর্তে জিএমপি চলছে 10%, আর একটি লট মোটামুটি 15,000-এর কাছাকাছি থাকে। তো এই জিএমপি যদি বজায় থাকে, তাহলে আপনি এক একটি লট পিছু প্রায় 1,500 টাকা লাভ করতে পারবেন। আর দেখুন, যেহেতু এটা এইচডিএফসি ব্যাংকের একটি কোম্পানি, সেই কারণের জন্যই এই শেয়ারটা লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। তবে আপনি যদি লং টার্মের জন্য নিতে চান, তাহলে বলবো মার্কেটে লিস্ট হওয়ার পর প্রথমে 3 থেকে 4টে কোয়ার্টারের রেজাল্ট দেখবেন, তারপরে ইনভেস্ট করাই ভালো হবে। এরপরে আইপিও ডিটেলস একটু দেখে নেবো। দেখতে পাচ্ছেন আজ থেকেই এই আইপিওটা মার্কেটে ওপেন হয়ে গেছে এবং জুন মাসের 27 তারিখ পর্যন্ত মার্কেটে চলবে। ফেস ভ্যালু রয়েছে 10 এবং যে প্রাইস ব্যান্ড সেটা রাখা হয়েছে 700 থেকে 740। আর এই 740 এটাই হচ্ছে কাট অফ প্রাইস। আর টোটাল ইস্যু সাইজ কত দেখতে পাচ্ছেন, টোটাল ইস্যু সাইজ প্রায় 17 কোটির কাছাকাছি। আর এই হিসেবে যদি ক্যালকুলেট করেন, তাহলে এর যে মার্কেট ক্যাপাসিটি সেটা গিয়ে দাঁড়াবে 55,000 থেকে 60,000 কোটির কাছাকাছি। মানে একটি বড় সাইজের মিড ক্যাপ কোম্পানি হচ্ছে। এবং এই যে টোটাল ইস্যু সাইজ 12,500 কোটি, তার মধ্যে যদি দেখেন ফ্রেশ ইস্যু এটা রয়েছে 2,500 কোটি এবং অফার ফর সেল এটা রয়েছে 10,000 কোটি। দেখুন, কোম্পানির প্রমোটার তাদের শেয়ার বিক্রি করছে মানে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে। কোম্পানি এখানে কিন্তু বাধ্য হয়েই তাদের শেয়ার সেল করতে চলেছে। যদি কোম্পানির শেয়ার হোল্ডিং দেখেন, এইখানে দেখুন প্রমোটারের কাছে 54.32% শেয়ার রয়েছে এবং নিয়ম অনুযায়ী এই শেয়ার হোল্ডিং 75%-এর নিচে থাকা দরকার। তো সেই কারণের জন্য কোম্পানির প্রমোটার শেয়ার বিক্রি করছে। একটা লটে 20টা শেয়ার থাকবে এবং একটা লটের মূল্য থাকবে 14,800 টাকা। আর তারপরে তো দেখতে পাচ্ছেন রিটেলার সর্বোচ্চ 2 লাখের কম অ্যাপ্লাই করতে পারে। তারপর যদি এইচএনআই হয়, এরা 2 লাখের উপর থেকে অ্যাপ্লাই করা শুরু করতে পারে এবং 10 লাখের নিচে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। আর বিগ এইচএনআই এরা 10 লাখের উপর থেকে অ্যাপ্লাই করতে পারে। কোম্পানির যদি ফাইন্যান্সিয়াল দেখি, দেখতে পাচ্ছেন কোম্পানির যে অ্যাসেট সেটাও বেড়েছে, রেভিনিউ ঠিকঠাক আছে এবং পিএটি এটাও ভালো রয়েছে। ইবিআইটিডিএ এটাও ভালো রয়েছে এবং কোম্পানির যে এনপিএস সেটাও কিন্তু কন্ট্রোলের মধ্যেই আছে। আর দেখুন, এই কোম্পানিটার লেন্ডিং কস্ট মানে ধার নেওয়ার যে কস্ট সেটা কম হবে, কারণ দেখুন এই কোম্পানিটা এইচডিএফসি ব্যাংক এদের থেকে কিন্তু ধার পেয়ে যাবে। যেহেতু ঘরোয়া কোম্পানি, তাই এদের যে ইন্টারেস্ট সেটাও কিন্তু কম থাকবে। আর যদি দেখেন, এই কোম্পানিটা গ্রে মার্কেটে প্রায় 1100 থেকে 1,500-এর কাছাকাছি ট্রেড করছিল। তো সেই জায়গা থেকে প্রায় 42% ডিসকাউন্টে মার্কেটে আসতে চলেছে। আপনি যদি এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার হোল্ডার হয়ে থাকেন, তাহলে এই আইপিওতে দুবার অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত রেগুলার হিসাবে একবার অ্যাপ্লাই করতে পারবেন এবং দ্বিতীয় একটা কোটা রয়েছে, দেখুন যে শেয়ার হোল্ডার কোটা, এই শেয়ার হোল্ডার কোটাতেও আপনি একবার অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যদি এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার হোল্ডার না হন, তাহলে আপনি শুধুমাত্র এই রিটেল ক্যাটাগরিতে
একবারই অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে একটা গোটা সেক্টর নিয়ে কথা বলবো এবং ছবিতে তো দেখতেই পাচ্ছেন কেমিক্যাল সেক্টর নিয়ে কথা বলতে চলেছি। তো এই কেমিক্যাল সেক্টরের জন্য কিছু ভালো খবর এসেছে এবং সেই কারণেই দেখতে পেয়েছেন আজকের দিনে মার্কেটের যে কেমিক্যাল কোম্পানিগুলো সেগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে। যদি দেখেন এই অতুল লিমিটেড এইটা প্রায় 5.5%-এর উপরে বেড়েছে। তারপর এসআরএফ লিমিটেড এইটা 0.25%-এর কাছাকাছি বেড়েছে। তারপর আরতি ইন্ডাস্ট্রি এটা 3.81% বেড়েছে। তারপর দীপক নাইট্রেট এটাও প্রায় 2.5%-এর উপরে বেড়েছে। তো হঠাৎ করে এই কেমিক্যাল কোম্পানিগুলো আজকের দিনে বাড়লো কেন? এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইম্পোজ অ্যান্টি ডাম্পিং ডিউটি অন দিস চাইনিজ কেমিক্যালস, মানে চায়না থেকে আমাদের ইন্ডিয়ায় ইম্পোর্ট করা হতো এমন কিছু কেমিক্যালের ওপর আমাদের ভারত সরকার অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দিয়েছে। তো এই অ্যান্টি ডাম্পিং ডিউটি কি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। ধরুন একটি প্রোডাক্ট রয়েছে যেটা ইন্ডিয়াও তৈরি করে এবং চায়নাও তৈরি করে বা বিদেশের অন্য কোনো কান্ট্রি তৈরি করে। ধরুন ইন্ডিয়াতে সেই প্রোডাক্টের যে কস্ট সেটা দাঁড়াচ্ছে 100 টাকা এবং চায়না বা অন্যান্য কান্ট্রি সেটা ভারতীয় মার্কেটে এক্সপোর্ট করছে 80 টাকার কাছাকাছি। এর ফলে কি হবে, ভারতের যে কোম্পানিগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। আর সেই কারণের জন্যই গভর্নমেন্ট কি করে, এই দেশীয় কোম্পানিগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে বিদেশ থেকে আসা প্রোডাক্টগুলোর ওপর এই অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দেয়। যার ফলে কি হয়, বিদেশ থেকে আসা প্রোডাক্টগুলোর মূল্য ইন্ডিয়ান কোম্পানিগুলোর প্রোডাক্ট মূল্যের প্রায় সমান হয়ে যায়। সেই কারণের জন্যই কম্পিটিশন বজায় থাকে। আর গভর্নমেন্ট এবারে সেটাই করেছে, চায়না থেকে কিছু কেমিক্যাল আসতো সেইগুলোর ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন 4টি কেমিক্যালের ওপর এই অ্যান্টি ডাম্পিং ডিউটি বসানো হয়েছে। প্রথমত এই পিডিএ যেটা হার্বিসাইড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তারপরে অ্যাসিটোনাইট্রাইল এইটা ফার্মা সেক্টরে ব্যবহার করা হয়। তারপরে দেখতে পাচ্ছেন ভিটামিন এ পালমিটেট এর ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দিয়েছে। তারপর ইনসলিউবল সালফার এর ওপরেও অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে হার্বিসাইড কেমিক্যাল পিডিএ রয়েছে এর ওপর গভর্নমেন্ট 1305 থেকে 2017 টাকা পর্যন্ত অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়েছে প্রতি টনের ক্ষেত্রে। এবং এই যে অ্যাসিটোনাইট্রাইল রয়েছে এর ওপর গভর্নমেন্ট 481 টাকা অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়েছে প্রতি টনের ক্ষেত্রে। তারপরে এই যে ভিটামিন এ পালমিটেট আছে এর প্রতি কিলোগ্রামের ওপর 20 টাকা 87 পয়সা করে অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়েছে। এবং এই যে ইনসলিউবল সালফার এর প্রতি টনের ওপর 358 টাকা করে এই ডিউটি বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে নিফটি ফিফটি এর যে রিব্যালেন্সিং এটা নিয়ে কিছু কথা বলবো। দেখুন এই যে নিফটি ফিফটি ইন্ডেক্স রয়েছে এতে কিন্তু প্রতি 6 মাস ছাড়া ছাড়া একটা করে রিব্যালেন্সিং হয়। এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি এদের যে রিব্যালেন্সিং সেটা হয় সেমি অ্যানুয়ালি, মানে প্রতি 6 মাসে একবার করে। আর এই রিব্যালেন্সিং কবে কবে হয় দেখতে পাচ্ছেন, লাস্ট ওয়ার্কিং ডে অফ মার্চ মানে মার্চের শেষ দিনে এবং সেপ্টেম্বরের শেষ দিনে। দেখুন এই নিফটি ফিফটিতে তো 50টা কোম্পানি থাকে এবং এই নিফটি ফিফটিতে আসার জন্য কোম্পানিগুলোকে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনে চলতে হয়। এবং যখন কোনো কোম্পানি এই ক্রাইটেরিয়া গুলো মেনে চলতে পারে না তখন তাদের এই নিফটি ফিফটি থেকে বার করে দেওয়া হয়। প্রথমত দেখতে পাচ্ছেন 4টে ক্রাইটেরিয়া রয়েছে। মাস্ট হ্যাভ ট্রেডেড অ্যাট অ্যান অ্যাভারেজ ইম্প্যাক্ট কস্ট অফ 0.50% অর লেস ডিউরিং দ্য লাস্ট 6 মান্থ ফর 90% অফ দ্য অবজারভেশন। আর এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, যখন ওই ট্রেডের মূল্য থাকবে 100 মিলিয়ন বা 10 কোটি। তো এর মানে কি দাঁড়াচ্ছে, যখন 10 কোটি ট্রেডের ক্ষেত্রে 90% দিন এই যে অ্যাভারেজ ইম্প্যাক্ট কস্ট সেটা 0.50% থাকবে, সেই কোম্পানিগুলো এই নিফটি ফিফটিতে ঢোকার জন্য এলিজেবল হবে। আর এই ইম্প্যাক্ট কস্ট এটা মানে কি, ধরুন আপনি মার্কেট প্রাইসে কোন একটা শেয়ারকে কিনতে দিলেন এবং আপনি যে কিনছেন তার মূল্য 10 কোটি। তো সেক্ষেত্রে কি হবে, ছোট ছোট কোম্পানিগুলোতে সেই যে কস্ট সেটা কিন্তু আলাদা পড়ে যায়। ধরুন আপনি একটা ছোট কোম্পানিতে 100 টাকা মূল্যে এত বড় একটা অর্ডার দিলেন, তাহলে কি হবে, সেই শেয়ারের যে দাম সেটা সেই 100 টাকা থেকে আস্তে আস্তে অনেকটাই বেড়ে যায়। আর যখন বড় কোনো কোম্পানি হবে তাদের ক্ষেত্রে এই যে বাড়ার পরিমাণ সেটা খুবই কম হবে এবং নিফটি ফিফটিতে ঢোকার জন্য এই যে বাড়ার পরিমাণ সেটা 0.50% হতে হবে। মানে ধরুন আপনি একটা কোনো বড় কোম্পানিতে 100 টাকা মূল্যে কিছু শেয়ার অর্ডার দিলেন, তো 90% ক্ষেত্রে সেই শেয়ারটার যে কস্ট সেটা যেন 100 টাকা 50 পয়সার উপরে না যায়। এরপরে আরো একটা ক্রাইটেরিয়া থাকছে, দ্য কোম্পানি শুড হ্যাভ এ লিস্টিং হিস্টোরি অফ 6 মান্থ, মানে মার্কেটে কমপক্ষে 6 মাস এই শেয়ারটাকে থাকতে হবে। তারপরে অবশ্যই সেই শেয়ারটাকে এফএনও সেগমেন্টে থাকতে হবে, মানে ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্টে থাকতে হবে, না হলে কিন্তু নিফটি ফিফটিতে সে এন্ট্রি নিতে পারবে না। এবং যদি অন্য কোনোভাবে এই শেয়ারটা মার্কেটে লিস্ট হয়, ধরুন ডিমার্জার হলো বা স্পিন অফ হলো, তাহলে কিন্তু এই শেয়ারটাকে কমপক্ষে 1 মাস মার্কেটে থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়া গুলো মেনে চলতে পারলেই তবেই কোনো শেয়ার
নিফটি ফিফটিতে এন্ট্রি নিতে পারে। আর কিছু রিপোর্টের মাধ্যমে বেরোচ্ছে এই যে সেপ্টেম্বরে নিফটি ফিফটি রিব্যালেন্সিং হবে, সেখানে কিছু কোম্পানি নিফটি ফিফটি থেকে বেরিয়ে যেতে পারে এবং কিছু কোম্পানি নিফটি ফিফটিতে ঢুকতে পারে। তো এর ফলে কি হবে, দেখুন এই নিফটি ফিফটি একটা ইন্ডেক্স, অনেক বড় বড় ফান্ড আছে বা অনেক পাবলিক আছে যারা কিন্তু শুধুমাত্র এই নিফটির মধ্যেই ইনভেস্ট করে, তারা এই নিফটির বাইরে অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করে না। তারপর এই যে নিফটি ইটিএফ রয়েছে তার মধ্যে অনেকে ইনভেস্ট করেন। আর এর ফলে কি হবে, যে কোম্পানিগুলো নিফটি ফিফটি থেকে বাইরে বেরিয়ে যাবে তাদের থেকে কিছু টাকা বেরিয়ে যাবে এবং যে কোম্পানিগুলো নতুন করে নিফটি ফিফটিতে ঢুকছে তাদের মধ্যে নতুন করে কিছু ইনভেস্টমেন্ট আসবে। এইখানে যে রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে দেখতে পাচ্ছেন, এই ইন্ডিগো এই শেয়ারটা নিফটি ফিফটিতে এন্ট্রি নিতে পারে, তারপরে এই বিএসসি লিমিটেড এই শেয়ারটা এন্ট্রি নিতে পারে এবং অন্যদিকে আরো একটি স্টক রয়েছে যেটা চান্স আছে কিন্তু খুবই কম, সেটা হচ্ছে এই ম্যাক্স হেলথ কেয়ার। আর দেখুন নিফটি ফিফটিতে 50টা কোম্পানি থাকতে পারে, সুতরাং কোনো কোম্পানি ঢুকছে মানে কোনো কোম্পানিকে এই নিফটি ফিফটি থেকে বেরোতে হবে। আর সেক্ষেত্রে কিছু পসিবল নাম সামনে আসছে, সেইগুলো দেখতে পাচ্ছেন। এই ইন্ডাসইন্ড ব্যাংক এই স্টকটা নিফটি ফিফটি থেকে বেরিয়ে যেতে পারে এবং আরো একটি কোম্পানির নাম সামনে আসছে, সেটা হচ্ছে হিরো মোটোকর্প। এরপর আগামীকাল পিবি ফিনটেক এই শেয়ারটা অবশ্যই থাকবে। এই স্টকে আগামীকাল একটা ব্লক ডিল হতে চলেছে। কোম্পানিটার দাম দেখতে পাচ্ছেন 1838 টাকা চলছে এবং যদি ব্লক ডিল দেখি এই কোম্পানির প্রায় $106 মিলিয়ন স্টেক হাত বদল হবে এবং যার ফ্লোর প্রাইস হতে পারে 1800 টাকা পার শেয়ার। আর যদি হিসেব করে দেখেন তাহলে আজকের ক্লোজিং প্রাইস থেকে এটা 2.2% নিচে। এরপরে ডিসিএক্স সিস্টেম লিমিটেড এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকতে পারে। এই স্টকটাও একটা ছোটখাটো অর্ডার পেয়েছে। এইখানে যদি দেখেন এই কোম্পানিটা 4.36 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এরপরে ইজিটি প্ল্যানার্স লিমিটেড এই স্টকটা একটি নতুন বিজনেসে এন্ট্রি নিতে চলেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই মেগমাইটিভ এরা রোলিন্স এই কোম্পানির প্রায় 30% স্টেক অ্যাকোয়ার করতে চলেছে। তো এর মাধ্যমে এই ইজিমাইটিভ এই কোম্পানিটা কি করবে, এরা মেডিকেল ট্যুরিজম সার্ভিস প্রোভাইড করে থাকবে। মানে ধরুন অনেক পাবলিক বিদেশে গিয়ে যে চিকিৎসা করায়, তো তার যে একটা ভ্রমণের ব্যবস্থা সেটা এই মেগমাইটিভ এই কোম্পানিটা করবে। এরপরে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড এই কোম্পানির জন্য কিছু ভালো খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন আনন্দ রাঠি এই যে ব্রোকারটা রয়েছে, এরা মনে করছে আগামী 3 মাসের মধ্যে এই টিটাগড় রেল সিস্টেম এই স্টকটা 27% পর্যন্ত বাড়তে পারে। কারণ এই আনন্দ রাঠি এরা মনে করছে এই কোম্পানির যে টেকনিক্যাল সেটা এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং রয়েছে এবং বড় ব্রেকআউট দিতে পারে। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি দেখে নেবো। ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন প্রায় 86.60 উপরে চলে গিয়েছিল, সেখান থেকে আবার আস্তে আস্তে কিছুটা শক্তিশালী হয়েছে। এই মুহূর্তে 86.05 কাছে চলছে। এরপর যদি গোল্ড দেখি দেখতে পাচ্ছেন যুদ্ধ পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে এবং সেই কারণে গোল্ডের যে দাম সেটাও কিছুটা ঠান্ডা হয়েছে এবং এই মুহূর্তে 1 লাখের নিচে ট্রেড করছে। এরপর যদি বিটকয়েন দেখি, বিটকয়েন দেখতে পাচ্ছেন এক একটি $1,07,317 কাছে চলছে। তারপর যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি, ইউএস এর ডলার ইন্ডেক্স এখনো 98 এর নিচে চলছে। মানে ইউএস এর যে ডলার সেটা এখনো দুর্বল জায়গাতেই রয়েছে। যদি 3 বছরের চার্ট প্যাটার্ন দেখেন, এই 3 বছরে দেখতে পাচ্ছেন এই প্রথম ইউএস এর যে ডলার সেটা ট্রাম্পের এই বিভিন্ন ট্যারিফের কারণে 100 এর নিচে নেমে চলে গেছে। আর যদি দেখেন এই 3 বছরেও এই যে ইউএস এর ডলার ইন্ডেক্স সেটা কখনোই এই $100 নিচে নামেনি। এরপরে আরো একবার আমেরিকান মার্কেট দেখে নেবো। ডাউ জোন্স টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গেছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 0.31% নিচে ট্রেড করছে। এরপর যদি নাসড্যাক কম্পোজাইট দেখি, নাসড্যাক কম্পোজাইট এই মুহূর্তে 0.23% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।